আসসালামু আলাইকুম। আসসানি ভালো। ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার কুয়েত প্রবাসী ভাই। সিএনজি চালক যারা আছে তারা কান্না করতেছে। কি একটা অবস্থা চলতেছে রে ভাই দেশটার মধ্যে সার্কাস। এই কষ্ট সহ্য করেছে স্বৈরাচার আমলে, তার চাইতে এখন দ্বিগুণ কষ্ট করতে হচ্ছে এই 2026 সালে। মনে হচ্ছে সবচাইতে নিকৃষ্ট সাল হচ্ছে এই 2026 সাল। সবশেষে একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সে ঢাকা এয়ারপোর্ট থেকে কুয়েত প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে মহান আল্লাহ তাআলা তার গন্তব্য চট্টগ্রাম শহরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনাদের মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে লক্ষ্য করে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা এয়ারপোর্টে। আর এখন ভোর প্রায় 6টার মতো বাজে। তো আজকে আমার এক কুয়েত প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছেন। তো আমাকে ফোন করে বললাম যে ভাই আমি তো 2 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছি, আপনি কোথায়? ভাইকে বললাম জাস্ট 5টা মিনিট ওয়েট করুন, আমি চলে আসতেছি। তো ভাইয়ের ফোনটা পেয়ে এখন যেই কথা সেই কাজ, এখন 2 নম্বর টার্মিনালের দিকে চলে যাচ্ছি। তো 2 নম্বর টার্মিনাল 1 নম্বর টার্মিনাল যখন প্রবেশ করবো গাড়িগুলো সিরিয়াল মেনটেন করতে অনেকটাই কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে প্রবাসী ভাইদের ওয়েট করতে হয়। তো 2 নম্বর টার্মিনাল ভিতরে প্রবেশ করে এক পর্যায়ে প্রবাসী ভাইকে দেখতে পেলাম। ভাই আমি রাখবো। আসসালামু আলাইকুম। আসসানি ভালো। ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার কুয়েত প্রবাসী ভাই। ভাইয়ের সাথে বিগত 3 মাস আগে আমার সাথে পরিচয় হয়েছে, কিন্তু 3 মাস আগে উনি আসার কথা ছিল, কিন্তু ওনার ফ্লাইটটা মিস্টেক হয়ে যায় যুদ্ধের কারণে। আজকে 3 মাস পর উনি, গত 10 দিন আগে উনি আমার সাথে যোগাযোগ করে, আজকে 10 দিন পর উনি ফাইনালি বাংলাদেশে আসে। তো ভাইয়ের মালামালগুলো সেটিং করে অবশ্যই প্রিয় প্রবাসী ভাইকে গাড়িতে উঠিয়ে ফেললাম। তো কি অবস্থা আপনার ভাই? এই তো ভালো, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আলহামদুলিল্লাহ। কোথায় 3 মাস আগে আসার কথা আর আজকে 3 মাস পর আপনি আসছেন? হ্যাঁ আমজাদ ভাই, কি করার এখন, আমাদের দেশে, আমাদের ওইখানে কুয়েতে অনেক যুদ্ধ, তো এই যার কারণে ইরানের ওইখানে অনেক অ্যাটাক হয়েছে, এই জন্য মানে আমাদের এয়ারপোর্ট একেবারে নষ্ট হয়ে গেছে, আসতে পারে নাই। তো এই আপনার সাথে যোগাযোগ করার পরে তারপরও আপনি আজকে রিসিভ করতে চলে আসছেন, ধন্যবাদ আপনাকে। আপনি ভাই খুব ভালো মানুষ। আর আপনাকে আমি দেখছি তো ইয়াতে ত্রাণ দিতে গেছিলেন যে চট্টগ্রামে বাঁশখালী, তো এখানে ত্রাণ দিতে গেছিলেন, আমি দেখছিলাম আপনাকে। আপনি ভালো আছেন তো? আপনি? আলহামদুলিল্লাহ। আজকে কত বছর পরে আসলেন? না, আমি তো এখন 1 বছর হয়নি, 11 মাস মনে হয়। আমি তাও তো 3 মাস আগে আসার কথা ছিল। আমি 2বার আসি বছরে, দোনোটাই এখানে। অবশ্যই আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম এয়ারপোর্ট থেকে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার প্রিয় কাঙ্ক্ষিত কুয়েত প্রবাসী ভাইকে রিসিভ করে ফেলাম এয়ারপোর্ট থেকে। তো এখন রওনা হয়ে যাচ্ছি প্রবাসী ভাইদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। আল্লাহর অশেষ রহমত যে প্রিয় প্রবাসী ভাইকে নামিয়ে দিতে পারি তার গ্রামের বাড়িতে। সেই সাথে ঢাকা শহর পার হয়ে চলে আসলাম কুমিল্লা পৌর বাজার বিশর চলে আসলাম। সেই ফ্লাইওভারটা এখন ক্রসিং করতেছি। সবচেয়ে বেশি দুঃখজনক বিষয় হচ্ছে সে ঢাকা থেকে চট্টগ্রাম শুরু করে এত পরিমাণ জ্যাম ফেস করতে হয়েছে তা বলার বাইরে। সেই সাথে এখন চলে আসলাম ফেনীতে। তো আমি এই মুহূর্তে প্রায় ঢাকা শহর পার হয়ে ফেনী ক্রস করে ফেলেছি। সে ঢাকা থেকে শুরু করে ফেনী পর্যন্ত কমপক্ষে প্রায় 20টা থেকে 22টা সিএনজি পাম্প অলরেডি ক্রস করে ফেলেছি। কোথাও গ্যাস পাই নাই। একটাই কথা, লাইনে গ্যাস নাই। হাজার হাজার গাড়ি সিরিয়ালে বসে আছে। এমন মানুষ আছে যে সিএনজি চালক যারা আছে তারা কান্না করতেছে। কি একটা অবস্থা চলতেছে রে ভাই দেশটার মধ্যে সার্কাস। এই সার্কাস খালি কখনো বন্ধ হবে না? এসব সার্কাস তো আমরা স্বৈরাচার আমলও দেখছি, এখনো কি আমাদের দেখতে হবে? মানে এই দেখাগুলো আমাদের কবে বন্ধ হবে? বাংলাদেশের মানুষ তো স্বাধীনতা চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়, 4টা ডাল ভাত খেয়ে তাদের স্ত্রী সন্তান পরিবারকে নিয়ে থাকতে চায়, নিরাপদে বসবাস করতে চায়। আর কত জুলুমের শিকার হইতে হবে বাংলাদেশের মানুষ? আগে যখন তেলের সংকট ছিল না, শুধুমাত্র তেলের দাম বাড়ানোর জন্য, তেল মানুষ পাইতো না, এখন তেলের দাম বাড়ানো হয়েছে, কিন্তু মানুষ এখন তেলে বাংলাদেশে অভাব হচ্ছে না। আর এখন লাইনে গ্যাস পর্যন্ত না ভাই। লাইনে গ্যাস তো এটা আমার দেশের সম্পদ। আমাদের সম্পদ কোথায় যায়? আগে স্বৈরাচার আমল দেখতাম যে বাংলাদেশের গ্যাস ইন্ডিয়া যাচ্ছে। এখন কোন ইন্ডিয়া জন্মগ্রহণ করছে? বাংলাদেশ থেকে কোন ইন্ডিয়া গ্যাসগুলো যাচ্ছে যেগুলো আমার বাংলার জমিনের মানুষগুলো গ্যাস পাচ্ছে না? হ্যাঁ, বিশেষ করে ভাই ভিতরে কলেজেরা ফাইটা যাইতেছে। ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম যাচ্ছি, ফেনী পর্যন্ত অলরেডি আমার প্রায় 3,500 টাকা খরচ হয়ে গিয়েছে। যেখানে আমার 1,000 টাকা গ্যাস বিল হওয়ার কথা, সেখানে শুধু তেলে আমার 3,500 টাকা চলে গেছে। আরও তো সামনে পথ বাকি আছে। তাহলে আমার আপ ডাউন যদি 8,000 টাকা চলে যায় শুধু রোড খরচ, তাহলে আমার এই 14-15 লক্ষ টাকা দামের গাড়ি দিয়ে আমি কয় টাকা ইনকাম করব? আর আমি নিজে বেতন তো দূরের কথা,
আমার যে অবস্থা, না জানি অন্যান্য যে সিএনজি চালক যারা আছে, অন্যান্য যারা আছে, হাজার হাজার মানুষ বেকার হয়ে আছে। হ্যাঁ, তো আপনারা যে কাজগুলো করছেন এটা মোটেও ভালো করছেন না। যারা বাংলাদেশ থেকে এই কাজগুলো যারা করছেন, জনগণ খুব বাড়িয়ে দিচ্ছেন। যে কোনো জিনিস আসলে ভালো হয় না। আপনারা ভালোভাবে দেশটা পরিচালনা করার চেষ্টা করেন। দেশের মানুষদেরকে একটু শান্তি মতো যাতে বসবাস করতে পারে সেই সুযোগ সুবিধা আপনারা করে দেন। আর সহ্য হচ্ছে না, এই কষ্ট সহ্য করেছে স্বৈরাচারের আমলে, তার চাইতে এখন দ্বিগুণ কষ্ট করতে হচ্ছে এই 2026 সালে। মনে হচ্ছে সবচাইতে নিকৃষ্ট সাল হচ্ছে এই 2026 সাল। আর কিছু বলার নাই। তো দুঃখের কথা আর কি বলবো, মনের দুঃখটা মনের ভিতরে থাকুক। তো অবশেষে সিটি গেটটা পার হয়ে চট্টগ্রাম শহরের ভিতরে প্রবেশ করে ফেললাম। তো যাই হোক, প্রবাসী ভাই প্রায় টাইগার পাসের কাছাকাছি উনি নেমে যাবেন। সে ঢাকা থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত, যেখানে আমার 5 থেকে 5.5 ঘন্টা লাগার কথা, সেখানে আমার প্রায় 9 ঘন্টা লেগেছে। আর এত পরিমাণ জ্যাম ফেস করতে হয়েছে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো অবশ্যই চলে আসলাম প্রিয় প্রবাসী ভাইয়ের গন্তব্যে। তো এখন প্রবাসী ভাই নেমে যাবেন, তার ছেলেরা আসতেছিলেন তার কাছে। তো এক এক করে লক্ষ্য করে দেখেন, যখন ওনার ছেলেরা, এমনকি ওনার হয়তো ভাই ভাতি যারা হবে, এক এক করে আসতেছিলেন, তাদের সাথে মোলাকাত করতেছিলেন। সবাই তো একদম খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিলেন। তো আসলে এটাই হচ্ছে একটা প্রবাসী ভাইদের আনন্দের একটা মুহূর্ত। দীর্ঘ 9টা বছর পর যখন তারা বাংলাদেশে আসে, তার পরিবার আত্মীয় স্বজনদেরকে দেখার পর আনন্দে আর সীমা থাকে না। এটাই তার বাস্তবতা। সবশেষ একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সে ঢাকা এয়ারপোর্ট থেকে কুয়েত প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে। মহান আল্লাহ তাআলা তার গন্তব্য চট্টগ্রাম শহরে। তো এখন প্রবাসী ভাই যে মালমালগুলো ছিল দেখতে পাঠান, এগুলো এক এক করে সুন্দর করে এখন নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। তো ভিডিওর মধ্যে একটা কথা বলতে চাচ্ছি, সকল প্রবাসীদের দৃষ্টি করতেছি, যাদের টিকিট কনফার্ম করা আছে তারা একমাত্র আমাকে মেসেজ করবেন। টিকিট কনফার্ম করা নেই, আমাকে দয়া করে কেউ মেসেজ করবেন না। আর ভাড়া জাস্টিফাই করার মতো এমন কেউ মেসেজ করবেন না। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার প্রিয় কাঙ্ক্ষিত কুয়েত প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গন্তব্য চট্টগ্রাম দেওয়ানহাট চৌমুনি। প্রিয় ভাই আমার, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নেই, জাস্ট ভিডিওর মাধ্যমে। ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার গন্তব্য পৌঁছানো পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রকার হয়রানির শিকার হয়েছেন কিনা আপনি আমার সাথে আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। খুব ভালো, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আসি, পৌঁছে গেলাম, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি। শুধু রাস্তায় একটু জাম ছিল গ্যাসের প্রবলেমের কারণে, আর না হলে সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। যাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আমজাদ ভাই, দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরবান আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো ইতিমধ্যে আমার প্রিয় কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলছে আপনারা শুনতে পেয়েছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে পেজটি ফলো করে দেবেন, যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। আর আমার প্রতিটা ইউটিউবের লিঙ্কটা প্রতিটা ভিডিওর কমেন্টে দেওয়া থাকে, লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।